আজকে দুটো জিনিস পড়বো আমরা। আগের দিন তো সবে আমরা স্পেকট্রোস্কোপিটা শুরু করছিলাম, মানে আইআর স্পেকট্রোস্কোপি অফ মেটাল কার্বনিলস, এইটা আমরা শুরু করছিলাম। কারণ কুইজটাও দেখবে হয়েছে তার উপর বেস করে যে বিভিন্ন ধরনের মেটাল যে কার্বনিলস গুলো আছে, এটা টার্মিনাল হতে পারে, ব্রিজিং হতে পারে, সেমি ব্রিজিং হতে পারে। তার উপর ডিপেন্ড করে অ্যাকচুয়ালি আইআর স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি কি পার্থক্য হচ্ছে, তার অ্যাপ্লিকেশন। আর কিছুটা জিনিস পড়বো মেটাল বেসিসিটি অফ কার্বনেট অ্যানায়ন্স, এটা। এই প্রথম তোমরা হেডিং করবে আইআর স্পেকট্রোস্কোপি অফ মেটাল কার্বনিলস বলে। এটা ফার্স্ট একটা হেডিং করো, আইআর স্পেকট্রোস্কোপি অফ মেটাল কার্বনিলস বলে একটা হেডিং করো। আচ্ছা, তার আন্ডারে লিখবে, শোনা যাচ্ছে তো? ইয়েস স্যার। আচ্ছা, তার আন্ডারে লেখো, সিন্স ব্যাকবন্ডিং ডিপেন্ডস crucially since backbonding depends crucially on the electron density of the metal, comma, on the electron density of the metal, comma, it not only strengthen the metal carbonyl bond, মানে M-CO bond, but provides a very sensitive probe মানে PROBE sensitive probe, স্যার বাটের কাজটা আরেকবার বলুন। but provides a very sensitive probe PROBE for the electronic characteristics of the metal center, full stop, of the metal center, full stop. CO stretching vibrations, CO মানে কার্বনিল, stretching vibrations are accompanied by substantial changes in dipole moment, and give rise to intense bonds in the infrared spectrum, full stop, in the infrared spectrum, full stop. As we have seen, extensive backbonding in electron-rich complexes lowers the CO bond order, মানে কার্বন সিঙ্গেল বন্ড অক্সিজেন বন্ড অর্ডার, lowers the carbon single bond oxygen CO bond order, and thereby the CO stretching frequency, and thereby the CO মানে কার্বনিল
and thereby the CO stretching frequency, comma, whereas the converse is true. Whereas the converse is true, ফ্রিকোয়েন্সির পর একবার বলুন। কমা দিয়ে লেখো whereas the converse is true, whereas the converse is true if the complex is positively charged, if the complex is positively charged or contains other strongly electron withdrawing ligands, or contains other strongly electron withdrawing ligands, other strongly electron withdrawing ligands বলে আমি স্লাইডে যেটুকু লিখছি এইটুকু একটু লেখো। এটা যে ফ্রি কার্বনিলের স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি, আর কার্বনিল যখন অ্যাটাচড উইথ বিএইচটি মানে একটা লুইস অ্যাসিড বেস কমপ্লেক্স হচ্ছে তখন তার স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি 2164 সেন্টিমিটার ইনভার্স হয়। কেন? কারণ এখানে কিন্তু দেখো কোনো ব্যাক ডোনেশন নেই, শুধুমাত্র এখানে ডোনার ইন্টারাকশন হচ্ছে, যেটা আমি আগের দিন বলেছিলাম, ওই জন্য আমি এই ক্লাসে অতটা এক্সপ্লেন করছি না। কারণ এখানে কি, এখানে কোনো পাই ব্যাক বন্ডিং হচ্ছে না, অনলি সিগমা ডোনার হিসেবে কাজ করছে। সিগমা ডোনার হিসেবে কাজ করলে দুটো ভাবে আমরা বলতে পারি, একটা হচ্ছে কার্বনের হোমো সিগমা স্টার থেকে বিএইচটির দিকে যাচ্ছে, তাই বন্ড অর্ডার বাড়ছে, কার্বনের স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি বাড়ছে, এটাও বলতে পারি। সেকেন্ড আরেকটা কি বলছিলাম, যে আমরা পিক্টোরিয়াল অ্যাপ্রোচও দিতে পারি, যে কার্বন থেকে লোন পেয়ার ইলেকট্রনসটা যখন বোরনের বা বিএসটিতে চলে গেল তখন অক্সিজেন কার্বন ইলেকট্রন ডেফিসিয়েন্সিটা কমছে, এবং সেই ইলেকট্রন ডেফিসিয়েন্সি কমানোর জন্য অক্সিজেন টু কার্বন ইলেকট্রন শিফট করছে এবং ডেটিভ বন্ডের পার্সেন্টেজ বাড়ছে, তাই বন্ড অর্ডার বাড়ছে। তাই সেই জন্য অ্যাকচুয়ালি কার্বনিল বিএসটি যে কমপ্লেক্সটা হচ্ছে সেক্ষেত্রে অনলি ডোনার ইন্টারাকশনটা অ্যাকচুয়ালি এখানে পসিবল, কারণ এখানে ব্যাক ডোনেশন পসিবল হচ্ছে না, বা পাই অ্যাকসেপ্টেন্স কার্বনিল এখানে করতে পারছে না, তাই স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি কমছে না বরং বেড়ে যাচ্ছে। এই টেবিলটা তোমরা লিখে নাও। এই টেবিলটা লেখার পর আরেকটা টেবিল আমি নিচে লিখছি, ওই টেবিলটাও লিখবে। এখানে আমরা বলছি যে অ্যাজ ফ্রম টপ টু বটম অ্যাকচুয়ালি কি হচ্ছে, ব্যাক বন্ডিংটা ইনক্রিজ করছে। কেন? কারণ আমরা দেখো এখানে নেগেটিভ চার্জটা বাড়ছে, নেগেটিভ চার্জ বাড়া মানে কি, ইলেকট্রন ডেন্সিটি বাড়া, আর যত অ্যাকচুয়ালি নেগেটিভ চার্জ ইলেকট্রন ডেন্সিটি মেটাল সেন্টারের উপর বাড়বে তত সেখানে পাই ব্যাক বন্ডিং বেশি হবে, অথবা পাই অ্যাকসেপ্টেন্স ইন কার্বনিল বেশি হবে। আর যত পাই ব্যাক বন্ডিং মানে মেটাল টু কার্বনিল যত পাই ব্যাক বন্ডিং বাড়বে
তত কিন্তু কার্বনিলের স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি কমবে। কেন? কারণ সেখানে পাই স্টারে ইলেকট্রনটা ঢুকছে। তাই এই চার্টটা আঁকবে। এই চার্টটা আঁকার পর ঠিক তার পাশে আমি একটা চার্ট আঁকছি, তোমরা পাশেও আঁকতে পারো, অথবা তোমরা মানে নিচেও আঁকতে পারো। তার যদি জায়গা থাকে পাশে আঁকবে, না হলে ওপরে আঁকবে। দেখো এখানে যখন আমরা MnCO6 প্লাস CrCO6 ভার্সেস VCO6 মাইনাস কম্পেয়ার করছি, তখন টপ টু বটম কি হচ্ছে দেখো, তখন নেগেটিভ চার্জ ইলেকট্রন ডেন্সিটি বাড়ছে। যত নেগেটিভ চার্জ ইলেকট্রন ডেন্সিটি বাড়ছে তত কি হবে, তত তুলনামূলকভাবে আমার পাই ব্যাক বন্ডিং কি হচ্ছে, পাই ব্যাক বন্ডিং নিচ থেকে ওপরে, মানে VCO6 মাইনাসের ক্ষেত্রে পাই ব্যাক বন্ডিং তাহলে সব থেকে বেশি হবে, আর MnCO6 প্লাসের ক্ষেত্রে তার মানে পাই ব্যাক বন্ডিং সব থেকে কম হবে। সেই অনুযায়ী দেখো স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি অ্যাকচুয়ালি MnCO6 প্লাসের ক্ষেত্রে অ্যাকচুয়ালি CO স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি তাহলে সব থেকে বেশি হওয়ার কথা, এবং VCO6 মাইনাসের ক্ষেত্রে সব থেকে কম হওয়ার কথা। তার নিচে দেখো একটা আমি অর্ডার লিখে দিচ্ছি, অর্ডারটা লিখে রাখবে যে পাই অ্যাকসেপ্টেন্স অর্ডার যেটা, সেটা কি রকম হয়। আর একটা এখানে থাম্ব রুল বলছি। থাম্ব রুল মানে কি, যদি আমার একটাই স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি থেকে সিও, তাহলে সব সময়ের জন্যেই আমি একখানাই বা ওয়ান টাইপ অফ সিও পাবো বা ইউনিক সিও পাবো। আর যদি দুখানা আমি স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি পাই, দুখানা নিউ বার সিও পাই, তাহলে কিন্তু অবশ্যই আমরা বলবো ইকুইভ্যালেন্ট সিও আছে সেখানে, মানে দুটো দুটো টাইপ অফ সিও আছে। তাহলে এখানে দেখো পুরো জিনিসটা আমরা এটাই দেখেছি আইআর স্পেকট্রোস্কোপিতে অফ মেটাল কার্বনিল, যে মেটালের ইলেকট্রন ডেন্সিটি যত বাড়বে তত মেটাল কার্বনিল পাই ব্যাক বন্ডিংটা বাড়বে, যত মেটাল কার্বনিল পাই ব্যাক বন্ডিং বাড়বে তত কার্বনিলের স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি কমবে। আর তাই এখানে দেখো পাই অ্যাকসেপ্টেন্স অর্ডারটাও কি, পাই অ্যাকসেপ্টেন্স অর্ডারটা তুলনামূলকভাবে শিওর যে পাই অ্যাকসেপ্টেন্স তুলনামূলকভাবে হায়ার সাইডে। এ নোটটা সিওর থেকেও বেশি, কেন? কারণ ডিউ টু হ্যাভিং দ্য পজিটিভ চার্জ, কারণ এনও প্লাস যাবে থাকে নাইট্রোসিলটা, আর সিও নিউট্রাল। তাই এনও যদি প্লাস যাবে থাকে, তাই স্বাভাবিকভাবেই এনওর সিগমা ডোনেশন অ্যাকচুয়ালি কম, কিন্তু পাই অ্যাকসেপ্টেন্স শিওর থেকেও বেশি হবে ডিউ টু হ্যাভ দ্য পজিটিভ চার্জ ওভার এনও প্লাস।
আচ্ছা, থাম্ব রুল কি, আমরা যদি একটাই স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি পাই তাহলে আমরা বলবো এক ধরনের বা ওয়ান টাইপ অফ সিও সেখানে প্রেজেন্ট। আর যদি আমরা দুরকম স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি পাই তাহলে আমরা বলতে পারি সেখানে ইকুইভ্যালেন্ট সিও প্রেজেন্ট। তিন রকম নিউবার সিও পেলে আমরা বলবো থ্রি টাইপস অফ সিও সেখানে প্রেজেন্ট। ক্লিয়ার হয়েছে এই অবধি? ইয়েস স্যার। আচ্ছা, দেখো এইখানে একটা আমরা ফার্দার এগোনোর আগে আগে একটা জিনিস ক্লিয়ার করে নিই। এই জিনিসটা অলরেডি আমরা পড়েছি একবার, যে এখানে অ্যাকচুয়ালি 18 ইলেকট্রন রুল নিয়ে আমরা কেন ভাবছি, কোন লিগ্যান্ডস গুলো তাহলে অ্যাকচুয়ালি 18 ইলেকট্রন রুল প্রেফার করবে, আর কোন এগুলো মানে মেটাল অথবা কোন লিগ্যান্ড গুলো অ্যাকচুয়ালি তাহলে 16 ইলেকট্রন রুল প্রেফার করবে। দেখো এখানে অ্যাকচুয়ালি ML6 একটা অক্টাহেড্রাল ডায়াগ্রাম দেখানো হয়েছে, যেটা হচ্ছে নর্মাল সিগমা অনলি ডায়াগ্রাম, তোমরা এটা আঁকতে পারো, অসুবিধা নেই। কিন্তু এটা দেখো, এটা আমরা যেটা এঁকেছি এটা অ্যাকচুয়ালি পার্শিয়াল এমও, এটা কমপ্লিট এমও নয়। কারণ কমপ্লিট এমও হলে ওপর নিচে এরকম তো হবে। আমরা শুধুমাত্র কি রকম দেখিয়েছি, এখানে একটা পার্শিয়াল এমও দেখানো আছে। দেখো পার্শিয়াল এমোটা একদম ডান দিকে কি দেখানো আছে, এইটা কি, এইটা দেখো অ্যাকচুয়ালি ML6, তাহলে ছটা নিশ্চয়ই লিগ্যান্ড আসবে। দেখো 1 2 3 4 5 6, ছটা লিগ্যান্ডের থেকে তাহলে আমরা কি পাচ্ছি, 12টা ইলেকট্রন পাবো। তাহলে এখান থেকে নিশ্চয়ই আমার ছখানা অ্যাটমিক অরবিটাল থেকে ছখানা তোমার বন্ডেড ছখানা বিএমও আসবে, মানে বন্ডিং মলিকুলার অরবিটাল আসছে, তাই তো? তাহলে ছখানা অ্যাটমিক অরবিটাল থেকে এখানে আমরা কি পাচ্ছি, ছটা মলিকুলার অরবিটাল আসছে, কিন্তু এগুলো সব বন্ডিং গুলো নিচে আসছে। আর এইগুলো কি থাকবে, এগুলো ফিল আপ থাকবে। তাহলে সেখান থেকে আমি কি পাবো, সেখান থেকে কিন্তু আমি 12খানা ইলেকট্রন পেয়ে যাব। এবার ভাবো, এই যে থ্রিডিটা আছে, এই যে থ্রিডিটা মেটালের যে থ্রিডিটা আছে, সেটা তো অ্যাকচুয়ালি স্প্লিটিং হবে, কারণ অক্টাহেড্রাল ফিল্ডে কি হয়, নিচে তিনটে আসে ওপরে দুটো আসে। নিচের তিনটে হচ্ছে ডি এক্স জেড ওয়াই জেড আর ডি এক্স জেড ওয়াই জেড আর এক্স ওয়াই, তিনটে এলো। আর ওপরে হচ্ছে তোমার ডি জেড স্কোয়ার আর ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, দুটো গেল। এবার কি বলা হচ্ছে, এই নিচের তিনটে হচ্ছে নন বন্ডিং আমরা নর্মালি বলে থাকি। কিন্তু ইন প্রেজেন্স অফ সিও কি হয়, ইন প্রেজেন্স অফ সিও আমরা যেটা আগেও পড়েছিলাম যখন কোঅর্ডিনেশন কম্পাউন্ডস পড়েছিলাম, যে T2G এর প্রেজেন্সে কি হবে, এই তিনটে আরো নিচে নেমে যায়, আর এইটা তুলনামূলকভাবে আরো ওপরে যায়। তাহলে এই তিনটে কি হবে, আরো তুলনামূলকভাবে বন্ডিং অরবিটালে পরিণত হয়। এই নন বন্ডিং যে অরবিটালস গুলো আছে নিউট্রাল হিসেবে, তাহলে এগুলো কি হবে, আরো নিচে আসবে এবং বন্ডিং অরবিটালসে কনভার্ট হয়ে যাবে ইন প্রেজেন্স অফ সিও, যারা সিগমা টোনার অ্যান্ড পাই অ্যাকসেপ্টর হিসেবে কাজ করে। তাহলে দেখো অ্যাকচুয়ালি বন্ডিং অরবিটাল কটা হচ্ছে, এই যে 12টা ইলেকট্রন এইটা হচ্ছে, আর এইখানে কি হচ্ছে, এইখানে দেখো তিনটে অরবিটালে 6টা ইলেকট্রন ঢুকতে পারবে। তাহলে টোটাল দেখো অ্যাকচুয়ালি 18 ইলেকট্রন হচ্ছে। তাহলে কেন আমরা 18 ইলেকট্রন রুল বলছি, কারণ অ্যাজ পার দ্য কনফিগারেশন দেখো 18 ইলেকট্রন আমরা পাচ্ছি ম্যাক্সিমাম, তাই আমরা 18 ইলেকট্রন বলছি। কিন্তু এখানে একটা শর্ত থেকে যাচ্ছে, দেখো এইখানে যে ডি পাইটাকে আমরা নিচে নামাচ্ছি, তাহলে এখানে যাতে 6টা ইলেকট্রন থাকবে, তাহলে তখনই এটা বেশি পরিমাণে স্টেবল হবে, তাই না? তাহলে এখানে 6টা ইলেকট্রন কখন থাকতে পারে, দেখো এখানেই শুধুমাত্র 6টা ইলেকট্রন থাকবে, এখানে ইলেকট্রনটা থাকবে না। সেটা তখনই হবে যখন কিনা এটা স্ট্রং ফিল্ড লিগ্যান্ড হবে, কারণ এই ডেল্টাটা যদি আমার কম থাকে তাহলে কিন্তু এটা একটা দেখো লো স্পিন কমপ্লেক্স হয়ে যাবে, কারণ এখানে তোমার সরি হাই স্পিন কমপ্লেক্স হয়ে যাবে, কারণ এখানে ইলেকট্রনটা ঢোকার পর ডি পাইতে, তাহলে এখানেও ইলেকট্রন ঢুকতে পারে, তাই তো? তাহলে এখানে যদি ইলেকট্রন ঢুকে যায় তাহলে সেক্ষেত্রে কি হবে, সেটা হাই স্পিন হচ্ছে, তাহলে সেক্ষেত্রে ডেল্টাটা কম। তাহলে ডেল্টাটা যদি এখন লার্জ হয়, তাহলে এই তোমার T2G আর ইজির মধ্যে গ্যাপ এতটাই বেশি হবে যে তখন শুধুমাত্র T2G ফিল আপ হবে, ইজি কিন্তু ফিল আপ হবে না। আর সেটাই হচ্ছে স্টেবল কন্ডিশন টু হ্যাভ দিস 18 ইলেকট্রন ফিল আপ। তাহলে সেটা কখন হচ্ছে, সেটা হচ্ছে ইন প্রেজেন্স অফ স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, অথবা সিগমা ডোনার পাই অ্যাকসেপ্টর লিগ্যান্ড, অথবা সিও এনও এই ধরনের লিগ্যান্ড। তাই বুঝতে পেরেছো, সিওর প্রেজেন্সে তাহলে কি হচ্ছে, এই T2Gটা আরো নিচে নেমে যাচ্ছে, এটা বন্ডিং অরবিটাল হচ্ছে, এবং ডেল্টাটা এত বেশি পরিমাণে বেড়ে যাচ্ছে যে অ্যাকচুয়ালি T2G অনলি ফিল আপ হচ্ছে আর ইজি ফিল আপ হচ্ছে না। তাহলে বন্ডিং অরবিটালটা শুধু ফিল আপ হচ্ছে, তাহলে এটাই হচ্ছে স্টেবল কন্ডিশন। তাই অ্যাকচুয়ালি টোটাল 18 ইলেকট্রন দিচ্ছে, এখানে 12 ইলেকট্রন দিচ্ছে, এখানে 6 ইলেকট্রন দিচ্ছে। তাহলে এবার ভালো করে মনে করো যে কেন তাহলে 18 ইলেকট্রন রুল, তাহলে টোটাল 6খানা বন্ডেড মলিকুলার অরবিটাল আসছে
লিগ্যান্ড থেকে যেটা ফিল আপ হচ্ছে 12টা ইলেকট্রন দিচ্ছে, আর 3টে মেটাল T2G অরবিটাল আছে যারা ফিল আপ হচ্ছে এবং 6টা ইলেকট্রন দিচ্ছে। তাহলে এটা হচ্ছে মোস্ট স্টেবল কন্ডিশন। এটা হচ্ছে তাহলে 18 ইলেকট্রন রুল ম্যাক্সিমাম পাচ্ছে, তাই আমরা 18 ইলেকট্রন রুল বলছি। তাহলে কোন লিগ্যান্ডস গুলো 18 ইলেকট্রন রুল প্রেফার করবে? স্ট্রং ফিল্ড লিগ্যান্ড গুলো, কারণ স্ট্রং ফিল্ড লিগ্যান্ডে ডেল্টা ভ্যালুটা এতটা বেশি পরিমাণে বেড়ে যাবে যে অ্যাকচুয়ালি শুধুমাত্র T2Gটাই ফিল আপ করতে চাইবে এবং ইজিটা ফিল আপ করতে চাইবে না। আর সেটাই হচ্ছে মোস্ট প্রমিনেন্ট কন্ডিশন টু কনসিডার দিস 18 ইলেকট্রন রুল। তাহলে 16 ইলেকট্রন রুল কখন হতে পারে এটা এবার আমাদের দেখতে হবে। তার আগে আমরা একটা নর্মাল ছবি এঁকে নিই, কারণ এটাকে ব্যাখ্যা করার জন্য। তারপর আমরা নেক্সট এই ছবিটা একটা ব্যাখ্যা করব। তাহলে এই অবধি বুঝতে পেরেছো তো? স্যার হ্যাঁ বলো। তাহলে তো ওই উইক ফিল্ড গুলো থাকলে তাহলে 18 ইলেকট্রন রুল তাহলে ওখানে কার্যকর হবে না। কোনটা? আপনি বলেন এই সিও এনও থাকলে তবেই তো ওই নিচের ওই যে ডি পাই যেটা আছে ওই ওই 3টে অরবিটালে ইলেকট্রন ঢুকবে, তখন তো 18 ইলেকট্রন হচ্ছে। হ্যাঁ, কিন্তু ওটা হচ্ছে যখন উইক ফিল্ড লিগ্যান্ড ওটা যদি হচ্ছে ঢোকে, প্রেফারেবল, আমরা বললাম প্রেফারেবল। ওটা সবসময়ের জন্য প্রেফারেবল। হ্যাঁ, এবার সেক্ষেত্রে তো তোমার ওই যে প্রশ্নটা বলো। উইক ফিল্ড লিগ্যান্ড হলে সেক্ষেত্রে তো ওই ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারেও তো ইলেকট্রন তখন চলে হ্যাঁ যাবে। অবশ্যই, উইক ফিল্ড খুব যদি উইক ফিল্ড লিগ্যান্ড থাকে তাহলে আমার ইজিতেও ইলেকট্রন ঢুকতে পারে, সেখানে 18 ইলেকট্রন নাও মানতে পারে। আমরা তো বলেছি যে 18 ইলেকট্রন অ্যাকচুয়ালি একটা গাইডিং প্রিন্সিপাল। 18 ইলেকট্রন মানেই যে স্টেবল হতেই হবে, আর 18 ইলেকট্রন হবে না মানে যে স্টেবল নয় তা কিন্তু কখনোই নয়। একটা সব থেকে সহজ উদাহরণ হচ্ছে আমরা ভাস্কা কম্পাউন্ডটা তো দেখেছি যখন আমরা ওই ইয়ে করছিলাম। আচ্ছা না, ভাস্কা কম্পাউন্ড দেখায়নি তোমাদের, কোনো একটা ক্যাটালিস্টের একটা কিছু দেখিয়েছিলাম অনেকগুলোই। তারা তো ম্যাক্সিমাম দেখবে 16 ইলেকট্রন রুলে স্টেবল আছে। তারা তো 18 ইলেকট্রন রুল করেইনি, তারা তো সব 16 ইলেকট্রন 14 ইলেকট্রনে স্টেবল ছিল। এবং তাদের মধ্যে ম্যাক্সিমামে দেখবে সিও কম আছে, অন্যান্য লিগ্যান্ড আছে, এরকমও আছে। আজকেও একটা করাবো, তখনও বুঝতে পারবো। আজকেও একটা কমপ্লেক্স আমি দেখাবো। বলো, আর যদি কারো অসুবিধা থাকে বলো। 18 ইলেকট্রন শুধুমাত্র গাইডিং প্রিন্সিপাল, 18 ইলেকট্রন না মানলে যে স্টেবল হবে না তা একদমই নয়। বুঝতে পেরেছো? হ্যাঁ আচ্ছা, এইখানে দেখো আমি একটা এমনি নর্মাল এমো আঁকছি তোমাদের দেখানোর জন্য, পার্শিয়াল। এই আগের এমোটা তোমাদের লেখা হয়ে গেছে সবার? আগের এমোটা তোমাদের সবার লেখা না হয়েছে? স্যার, আঁকা হয়নি আগেরটা। আচ্ছা, আগেরটা স্যার আঁকতেইছে। ঠিক আছে, একটু দাঁড়াও। দেখো আমি এখানে পার্শিয়াল একটা এমো এঁকেছি, একদম পার্শিয়াল এমো, তোমাদের মানে আর একবার জিনিসটাকে বোঝানোর জন্য। যে দেখো, ডান দিকে আমার 6টা লিগ্যান্ড অরবিটাল আছে, বাম দিকে মেটাল আছে। 6টা লিগ্যান্ড অরবিটাল থেকে আমি 6খানা মলিকুলার অরবিটাল পাচ্ছি নিচে। একদম নিচে দেখো যে 6টাকে আমি আঁকছি, এতে 6টা মলিকুলার অরবিটাল। এবার মেটালের যে এটা আছে সেটা হচ্ছে অক্টাহেড্রাল ফিল্ড। এটাকে আমরা দেখাতে পারি যে T2G আর ইজিতে ভাঙছে। আর এই যে দুটো সাইন দিয়েছি দেখো, T2Gটা নিচে আসছে এবং ইজিটা উপরে যাচ্ছে, ইন প্রেজেন্স অফ কি? ইন প্রেজেন্স অফ হচ্ছে সিও লিগ্যান্ড, অথবা ইন প্রেজেন্স অফ সিগমা ডোনার পাই অ্যাকসেপ্টর লিগ্যান্ড, অথবা ইন প্রেজেন্স অফ
স্ট্রং ফিল্ড লিগ্যান্ড আমরা বলতে পারি। তাহলে স্ট্রং ফিল্ড লিগ্যান্ডে T2G নেমে আসছে মানে কি, আরো বন্ডিং ক্যারেক্টারিস্টিক্স পাচ্ছে, আর ইজিও পড়ে যাচ্ছে মানে আরো অ্যান্টি বন্ডিং ক্যারেক্টারিস্টিক্স পাচ্ছে। তাহলে সেই সময় কি হবে, ইলেকট্রন শুধুমাত্র T2G তে ঢুকতে চাইবে, এবং T2G-তেই যদি শুধুমাত্র ঢুকতে চায় তাহলে সব থেকে স্টেবল কন্ডিশন হচ্ছে যদি T2G ফিল আপ হতে পারে, কারণ ও বন্ডিং অরবিটাল। তাহলে তিনটে অরবিটাল যদি T2G ফিল আপ হয় তাহলে 3 দুগুণে 6টা ইলেকট্রন পাবে, এবং টোটাল 18 ইলেকট্রন রুল অথবা 18 ইলেকট্রন টোটাল অ্যাকোমোডেট করতে পারবে। সেই জন্যই এখানে আমরা ব্যাকগ্রাউন্ড থেকে বলছি যে অ্যাকচুয়ালি 18 ইলেকট্রন হলে স্টেবল হবে। কিন্তু 18 ইলেকট্রন হলেই যে স্টেবল আর না হলে যে স্টেবল নয় তা তো নয়। কেন? কারণ মোস্টলি কি স্ট্রং ফিল্ড লিগ্যান্ডস গুলো অ্যাকচুয়ালি 18 ইলেকট্রন দেবে। তার মানে উইক ফিল্ড লিগ্যান্ড গুলো 18 ইলেকট্রন দিতেও পারে, নাও দিতে পারে। নাও দিলে তারা স্টেবল হতে পারে। কেন? কারণ এক সময় হতে পারে T2G আর ইজির মধ্যে গ্যাপ খুব কম, তাহলে সেখানে T2G তে কিছু ইলেকট্রন গেল আর ইজিতে কিছু ইলেকট্রন গেল, সেই সময় তো আর 18 ইলেকট্রন সে মানবে না। শুধুমাত্র 18 ইলেকট্রন সে কখন মানছে, যখন সে ইজিতে যেতে চাইছে না, সেই ক্ষেত্রে ও অ্যাকচুয়ালি T2G-টা কমপ্লিটলি ফিল আপ করে 18 ইলেকট্রন মানতে চাইছে। কিন্তু T2G আর ইজি যদি বোথ ফিল আপ হতে শুরু করে তাহলে সে 18 ইলেকট্রন গুলো নাও মানতে পারে। ক্লিয়ার হয়েছে? আচ্ছা আচ্ছা, এই এটা বলছি, এই এটা আপাতত তোমাদের লিখতে হবে না, এটা তো আমি দেবো স্লাইডটা, কারণ এখন যদি লিখতে চাও তাহলে অনেকটা সময় নষ্ট হবে বেকার বেকার। আমি তো স্লাইডটা দেবো, তাই সেখান থেকে লিখে নিও। আমি আপাতত যেটুকু লেখাচ্ছি এইটা লেখো, এই অংশটা যেটুকু আমি লিখিয়েছি এখন, এই ছবিটা আঁকো। আচ্ছা, এই ছবিটার নিচে লিখে দেবে যে পার্শিয়াল এমও অফ Ml6 অক্টাহেড্রাল কমপ্লেক্স। হয়েছে? ওই ছবিটার নিচ থেকে লিখবে দ্য ইমো 18 রিপ্রেজেন্টস দ্য ইমো মানে মলিকুলার অরবিটাল 18 18 represents a field valence shell for a transition metal, full stop, for a transition metal, full stop. However, স্যার the MO18 represents a field valence shell for a transition metal, full stop. However, comma, this does not provide an explanation. However, comma, this does not provide an explanation why so many complexes violate 18 electron rule. Violate 18 electron rule. Full stop. Let us consider a Ml6 octahedral complex. Let us consider a Ml6 octahedral complex CrCO6 মানে ক্রোমিয়াম
CO6 6টা কার্বনিল to show the validity of 18 electron rule. To show the validity of 18 electron rule as per the partial MO diagram. As per the partial MO diagram drawn above. Full stop. হ্যালো স্যার। হ্যাঁ বলো। স্যার ওই লেটাস কনসিডারের পর থেকে কিছু শুনতে পাইনি আমি, একবার বলুন। Let us consider a Ml6 octahedral complex. Let us consider a Ml6 মানে metal ligand 6 octahedral complex CrCO6 chromium carbonyl 6 6টা carbonyl to show the validity of 18 electron rule. To show the validity of 18 electron rule. To show the validity of 18 electron rule as per the partial MO diagram. As per the partial MO diagram drawn above. Full stop. Drawn above. Full stop. হয়েছে লেখা? ইয়েস স্যার। প্যারা করে লিখবে, একটা প্যারা করে লেখো CrCO6 obeys the rule because of two factors. CrCO6 obeys the rule because of two factors. দুটো ফ্যাক্টর। Because of two factors. Full stop. 1 নম্বর পয়েন্ট করে লেখো the strong sigma donor ability of carbonyl. The strong sigma donor ability of carbonyl raises the Eg orbital. Raises মানে কি আরো বাড়িয়ে দেয়, the Eg orbital making them considerably antibonding. Eg মানে যে ইজিটা আমরা মলিকুলার অরবিটালে দেখিয়েছি সেই ইজি। raises the Eg orbital making them considerably antibonding. Full stop. Making them considerably antibonding. Full stop. 2 নম্বর পয়েন্ট করো। 2 নম্বর পয়েন্ট করে লেখো, 2 নম্বর পয়েন্টে লিখবে the strong pi acceptance ability of carbonyl. The strong pi acceptance ability of carbonyl lowers T2G orbital. Lowers T2G orbital making them bonding. Full stop. Making them bonding. Full stop. Making them bonding. Full stop. প্যারা করে লেখো, নেক্সট প্যারাগ্রাফ করবে, প্যারা করে লিখবে ligands that are both strong. Ligands that are both strong sigma donor and pi acceptor. Strong sigma donor and pi acceptor will be more effective. Will be more effective in forcing the 18 electron rule. In forcing the 18 electron rule.
full stop. Other ligands which don't have these factors, other ligands which don't have these factors may not obey the 18 electron rule. May not obey the 18 electron rule. May not obey the 18 electron rule. বলে দেখো, আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি, যেরকম TiF6 2-। দেখো, দেখলে এটা মনে হতে পারে 18 ইলেকট্রন হয়তো করবে, এটা মনে হতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি এটা 18 ইলেকট্রন করে না। কেন? কারণ ইন প্রেজেন্স অফ ফ্লুরিন, এটা কি একটা উইক ফিল্ড লিগ্যান্ড। তাহলে উইক ফিল্ড লিগ্যান্ড যদি হয়, T2G আর EG এর মধ্যে গ্যাপ কোনো মতেই এমন কিছু বেশি হবে না, এটা 1 নম্বর কারণ। দ্বিতীয়ত হচ্ছে ফ্লুরিন কি অনলি সিগমা ডোনার লিগ্যান্ড, এখানে পাই অ্যাকসেপ্টেন্স এটা হবে না। অথবা বলতে পারো ফ্লুরিন ওয়ান টাইপ অফ সিগমা ডোনার অ্যান্ড পাই ডোনার লিগ্যান্ড, কারণ ফ্লুরিন কিছুটা হলেও পাই ইলেকট্রন ডোনেট করতে পারে, অ্যাকসেপ্ট তো করতেই পারবে না, কারণ কোনো ভ্যাকেন্ট অরবিটাল নেই টু অ্যাকোমোডেট দ্য ফ্রি ইলেকট্রনস অর টু অ্যাকোমোডেট দ্য ব্যাক বন্ডেড ইলেকট্রনস ফ্রম টাইটেনিয়াম মেটাল, সেটা তো সম্ভবই নয়। তাই যদি না হয়, তাহলে T2G তো কোনো মতে আর নিচে নামতে পারে না, বা T2G অতটা বেশি বন্ডিং হতে পারে না, এবং এটা কি T2G আর EG এর মধ্যে গ্যাপও তুলনামূলকভাবে কম থাকবে। আর তাই যদি হয়, সে 18 ইলেকট্রন কিন্তু নাও ফর্ম করতে পারে, আর সেটাই হয়ে থাকে। কারণ এখানে কি হয়, এখানে টাইটেনিয়ামের অক্সিডেশন স্টেট যদিও +4, কিন্তু ফ্লুরিন কি, ফ্লুরিন হচ্ছে আমার এক ধরনের সিগমা ডোনার অ্যান্ড পাই ডোনার লিগ্যান্ড। তাহলে সিগমা ডোনার আর পাই ডোনার লিগ্যান্ড, তাহলে সিগমা ডোনার পাই ডোনার লিগ্যান্ড হলে এটা কি হবে, একটা উইক ফিল্ড লিগ্যান্ড। তাই TiF6 2- এর টোটাল ইলেকট্রন যেটা হয় সেটা হচ্ছে 12 ইলেকট্রন হয়, আর এ কিন্তু 12 ইলেকট্রনেই স্টেবল হয়, এ 12 ইলেকট্রনেই স্টেবল হয়। তাহলে 18 ইলেকট্রনে কারা স্টেবল হবে, মেইনলি যেগুলো স্ট্রং ফিল্ড লিগ্যান্ড বা সিগমা ডোনার পাই অ্যাকসেপ্টর টাইপ অফ লিগ্যান্ডস, তাদের ক্ষেত্রে 18 ইলেকট্রন অনেক বেশি এফেক্টিভ। তাও আমি বললাম যে তাদের ক্ষেত্রে 18 ইলেকট্রন মানেই যে স্টেবল, তা কিন্তু একদম নয়, অনেক বেশি পরিমাণে এফেক্টিভ, অথবা একটা গাইডিং প্রিন্সিপাল। মোস্ট অফ দ্য কম্পাউন্ডস অফ দিস স্ট্রং ফিল্ড কমপ্লেক্সেস which are having mainly the sigma donor and pi acceptor properties will form the 18 electron complex, or in that case actually 18 electron will be a guiding principle। কিন্তু তার মানে এটা নয় যে তাদের 18 ইলেকট্রন হতেই হবে স্টেবিলিটি পাওয়ার জন্য, তা কখনোই নয়। 18 ইলেকট্রন না হলেও তারা স্টেবল হতে পারে, 16 ইলেকট্রনে কেউ স্টেবল হয়, কেউ 18 ইলেকট্রনে ম্যাক্সিমাম স্টেবল হচ্ছে। এই অবধি ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার আমরা ওইটা বলি যে কিছু কিছু কম্পাউন্ডস এর ক্ষেত্রে অ্যাকচুয়ালি 16 ইলেকট্রন কেন ফর্ম করছে, কিছু কিছু কম্পাউন্ডস কেন 16 ইলেকট্রন ফর্ম করছে, অথবা হোয়াট ইজ 16 ইলেকট্রন রুল, এটা সৌম্য বলো দেখি। সৌম্য, সৌম্য আছে তো নাকি? হ্যাঁ স্যার আছে, বোধহয় ঘুমিয়ে পড়েছে। ঘুমিয়ে পড়েছে মানে? ক্লাস করতে করতে ঘুমিয়ে পড়েছে? না স্যার, ক্লাসে আছে তো। এই সৌম্য, শুনতে পাচ্ছ? যা, সে শুনতে পাচ্ছে না। আর সৌরভ বলো দেখি। স্যার এখানে তো উইক ফিল্ড ইয়ে, এখানে তো ফিল্ডটা উইক ফিল্ড হবে, তাহলে T2 তে স্যার, T2 তে আপনার 4খানা ইলেকট্রন থাকবে, আর ইয়েতে ইজিতে 2খানা ইলেকট্রন চলে যাবে। হুম, তাহলে লিগেন্ডের 16টা, T2 4টে, তাহলে 16টাই তো হচ্ছে। না, এখানে T2 4টে অ্যাকচুয়ালি নয়। দেখো, T2 যদি আমার T2 তে 4টে, আর ইজি তুমি বলছো ইজিতে ইলেকট্রন চলে যাবে, তাই বলছো তো? হ্যাঁ, ডেল্টা গ্যাপটা কম হবে। হ্যাঁ, যদি আমার ইজিতে চলে যায় তাহলে সেখানে 16 কেন হবে? তাহলে সেখানে বিভিন্ন হতে পারে, তাহলে সেখানে 16 হওয়ার কোনো চান্স নেই, সেখানে আমার 14 হতে পারে, 16 হতে পারে, যা কিছু হতে পারে। যদি আমার ইজিতে চলেই গিয়ে থাকে ইলেকট্রন, তাহলে আমি বলতে পারবো না, আমি তো এইখান থেকেই বলতে পারি। দেখো, যদি আমার ইজিতে ইলেকট্রন ঢোকে, তাহলে আমি কি করে বলবো সেটা 16এই স্টেবল হবে? সেটা 14 হতে পারে, 12 হতে পারে, যা কিছু হতে পারে। আমার কথাটা বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ।
তাহলে আমরা 16-এ কেন বলছি? 16টা অ্যাকচুয়ালি মেনলি হচ্ছে স্কোয়ার প্ল্যানার কমপ্লেক্সের জন্য। দেখো অ্যাকচুয়ালি যেটা হয় সেটা হচ্ছে ML4। এটা আমরা কি দেখাচ্ছি দেখো, এটা একটা দেখাচ্ছি পার্শিয়াল এমও লিখতে পারি। এখন টুকুন আমি বলে দেবো, পার্শিয়াল এমও অফ ML4 স্কোয়ার প্ল্যানার। এটা আগের দিনই বলেছিলাম যে স্কোয়ার প্ল্যানার কমপ্লেক্সের ক্ষেত্রে অ্যাকচুয়ালি 16 ইলেকট্রন হয়। কেন দেখো, এখানে ডান দিকে কি আছে? ডান দিকে আমরা বলছি এগুলো হচ্ছে লিগ্যান্ড। কটা লিগ্যান্ড হয় স্কোয়ার প্ল্যানারে? 4টে লিগ্যান্ড হয়। আর বাঁ দিকে কি আছে? এটা মেটাল। আর মেটাল মেনলি কি থাকে? মেনলি থাকে আমার D8। আমি ওই জন্য D8 এঁকেছি, তার থেকে বেশি কিছু আঁকিনি। আর লিগ্যান্ডস কটা এঁকেছি? 4টে। দেখো 4টে লিগ্যান্ড থেকে আমরা কি পাবো? 4টে মলিকুলার অরবিটাল পাবো। আর 4টে মলিকুলার অরবিটাল আমার ফিল আপ হবে, কারণ তারা নিচে থাকবে, 8টা ইলেকট্রন দেবে। আর স্কোয়ার প্ল্যানারের যে এমোটা, সেইটা তোমাদের মনে আছে? স্কোয়ার প্ল্যানারের এমোটা কি কি হয় দেখো, এটা হচ্ছে DXZ, এটা হচ্ছে DYZ, এটা হচ্ছে DXY, এটা হচ্ছে DZ স্কোয়ার, আর এটা হচ্ছে DX স্কোয়ার মাইনাস Y স্কোয়ার, তাই তো? তাই তো? ইয়েস স্যার। এটা ঠিক এঁকেছি? এটা ঠিক এঁকেছি? জেড স্কোয়ারটা মনে হয় নিচে যাবে। জেড স্কোয়ারটা নিচে যাবে, আমি তো ওই জন্যই জিজ্ঞেস করলাম। জেড স্কোয়ারটা কি আসে প্রথমে? এইরকম আসে, ওটা হচ্ছে জেড আউটের ক্ষেত্রে। তারপরে কি হবে? তারপরে জেড স্কোয়ারটা নিচে চলে আসে, আর এইখানে কি হয়? এখানে এক্স ওয়াই উঠে যায়। এটা হচ্ছে স্কোয়ার প্ল্যানের এমও ছিল। যদি স্কোয়ার প্ল্যানের এমোটা আবার দেখতে চাও দেখবে। তাহলে এক্ষেত্রে দেখো অ্যাকচুয়ালি কি হয়, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার যেটা আছে, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার যেটা আছে, এটা হচ্ছে আমার এনার্জেটিক্যালি হাইলি আনস্টেবল। এটা এনার্জেটিক্যালি হাইলি আনস্টেবল। তাহলে এটা কি? এটা ফিল আপ হতেই চাইবে না। কিন্তু DXY অব্দি বলতে পারি আমি, তাও তুলনামূলকভাবে স্টেবল, কারণ এটা এনার্জেটিক্যালি তুলনামূলকভাবে স্টেবল। সেই কারণে কি হয়, টোটাল দেখো আমার এখানে 16 ইলেকট্রন অ্যাকোমোডেট হয়, কারণ মেটালের D8টা আমার D8 ওরকম ভাবে ফিল আপ হচ্ছে। আর এখানে দেখো ML4 এর 4টে যে লিগ্যান্ডের অরবিটাল থেকে 4খানা এমও আসছে, তারা 4 দুগুণে 8টা ইলেকট্রন দিচ্ছে। তাই এক্ষেত্রে টোটাল আমরা 16 ইলেকট্রন পাচ্ছি, এক্ষেত্রে 18 ইলেকট্রন পাচ্ছি না। কারণ 18 ইলেকট্রন পেতে গেলে DX স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারকে ফিল আপ হতে হবে। আর অ্যাকচুয়ালি DX স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এনার্জেটিক্যালি হাইলি আনস্টেবল। ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছো? স্যার মেটাল থেকে যেগুলো পাচ্ছি ওগুলো কি সবই বন্ডিং? মেটাল থেকে যেগুলো যাচ্ছে, এইটা হচ্ছে স্কোয়ার প্ল্যানার কমপ্লেক্সের ক্ষেত্রে এগুলো তুলনামূলকভাবে বন্ডিং ক্যারেক্টারিস্টিক্স পায়। আমরা এইটাই দেখিয়েছিলাম কোঅর্ডিনেশন কম্পাউন্ড যখন আমরা পড়েছিলাম, তখন আমরা দেখিয়েছিলাম যে D8 কমপ্লেক্সগুলো কেন স্কোয়ার প্ল্যানার ফর্ম করে। কারণ D8 কমপ্লেক্সের ক্ষেত্রে আমরা যদি অক্টাহেড্রাল স্প্লিটিং দেখাই, তাহলে অক্টাহেড্রালের CFSE যা হয়, মানে ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং এনার্জি যেটা আমরা পাই, ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন এনার্জি যেটা পাই, তার রেসপেক্টে স্কোয়ার প্ল্যানারের CFSE D8 এর ক্ষেত্রে সবসময়ের জন্য বেশি হয়। বুঝতে পেরেছো? হুম। সেই জন্য অ্যাকচুয়ালি পার্টিকুলারলি D8 এই ধরনের একটা এমও দেয়। কিন্তু বাকি দেখো, বাকি আমার D5, D6, D9, D10 সবাই কি দেয়? অক্টাহেড্রাল স্প্লিটিং দিচ্ছে, কারণ অক্টাহেড্রালের CFSE আমরা বেশি পাই। কিন্তু D8 এর ক্ষেত্রে কি হয়? স্কোয়ার প্ল্যানারের CFSE আমরা বেশি পাই। তাই এখানে DXZ, YZ, Z স্কোয়ার, XY এগুলো তুলনামূলকভাবে বলতে পারো বন্ডিং এর দিকে বা এনার্জেটিক্যালি লো। DXY কিছুটা হায়ারে দেখালেও সেটা তুলনামূলকভাবে বন্ডিং এর দিকে, তাও আমরা বলতে পারি। কিন্তু DX স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার কি? এনার্জেটিক্যালি হাইলি আনস্টেবল। DX স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার অ্যাকচুয়ালি ফিল আপ হতে চাইবে না। এটাই হচ্ছে এর ক্যারেক্টারিস্টিক্স। তাই যদি না হয়, তাহলে আমার কি 4টে অরবিটাল আমার 8টা ইলেকট্রন অ্যাকোমোডেট করতে পারবে? সেই হিসাবে মেটাল D8টাই শুধুমাত্র ফর্ম করে, মানে স্কোয়ার প্ল্যানার ফর্ম করছে। তাই আর ম্যাক্সিমাম কত ইলেকট্রন দিচ্ছে? ম্যাক্সিমাম 16 ইলেকট্রন দিচ্ছে। আর এরা কি 16 ইলেকট্রনেই তাহলে স্টেবল হবে। ক্লিয়ার হয়েছে? এই অবধি বুঝতে পেরেছো তো সবাই? হ্যাঁ স্যার। আচ্ছা, এখানে শুধু একটা পার্শিয়াল এমোটা তো এখনো তো আঁকোনি। হ্যাঁ স্যার।
আঁকা হয়ে গেছে? না স্যার। ঠিক আছে, অসুবিধা নেই। যারা এঁকোছো তার নিচ থেকে লেখো, আর যারা আঁকোনি আগে লিখে নাও, লিখে নেওয়ার পরে আঁকবে। লেখো, দুটো লাইন শুধু লিখে রাখো, স্কোয়ার প্ল্যানার D8 ট্রানজিশন মেটাল কমপ্লেক্সেস, স্কোয়ার প্ল্যানার D8 ট্রানজিশন মেটাল কমপ্লেক্সেস are consistent exceptions are consistent exceptions to 18 electron rule, consistent exceptions to 18 electron rule, full stop দিয়ে লেখো, they follow the 16 electron rule, they follow the 16 electron rule, they follow the 16 electron rule বলে এক্সাম্পল দেবে, এক্সাম্পলটা আমিও স্লাইডে লিখছি, একদম ডান দিকের কোণে দেখবে এক্সাম্পল বলে আমি লিখেছি PtCl3C2H4 all over charge minus, PtCl3C2H4 all over charge minus, যেটা জাইসের সল্ট থেকে আসছে, PtCl3C2H4 all over charge minus বলে ফুল স্টপ দাও। যারা ছবিটা আঁকোনি ছবিটা এঁকে নাও, আর যারা এঁকোছো তারা একটুখানি ওয়েট করো, ওদের আঁকা হয়ে গেলে আমি ফার্দার এগোবো। ইয়েস স্যার, হয়েছে। আচ্ছা, হয়েছে। ঠিক আছে ঠিক আছে। এখানে একটা লিখবে, ভাস্কাস কম্পাউন্ড এখানে যেটা বলছিলাম সেটা হচ্ছে এটা একটু লিখে নাও, ভাস্কাস কম্পাউন্ড হচ্ছে ট্রান্স PPH3 হোল 2 ইরিডিয়াম COCl, একটা কার্বনিল একটা ক্লোরিন, ডু নট ওবে 18 ইলেকট্রন রুল। দেখো এই 18 ইলেকট্রন রুল ওবে করে না, যদিও দেখলে মনে হচ্ছে হয়তো 18 ইলেকট্রন রুল হতেই পারে, না হওয়ার কিছু নেই, কিন্তু অ্যাকচুয়ালি 18 ইলেকট্রন আসে না। তোমরা যদি ক্যালকুলেশন করে দেখতে পাবে, ইরিডিয়ামে 9টা ইলেকট্রন থাকে, এক মিনিট একটুখানি দাঁড়াও, হোল্ড করো। হ্যাঁ ঠিক আছে, দুটো PPH3 আছে, তাহলে দুটো PPH3 থেকে কটা আসবে? 4টে ইলেকট্রন আসবে, 9 4 13 এলো। কার্বনিল থেকে কটা আসবে? 2টো ইলেকট্রন আসবে। আর ক্লোরিন আছে, ক্লোরিন থেকে আমি ধরবো একটা ইলেকট্রন, তাহলে আসছে আমার কত? 9 4 13, 2 15, 1 16 ইলেকট্রন। তাহলে এখানে লিখে রাখবে ইট ওবেজ 16 ইলেকট্রন রুল। এটা হচ্ছে কমপ্লিট ডেমো ডায়াগ্রাম। এখন তোমাদের লিখতে হবে না, কারণ যেহেতু আমি এই PDF মানে এই নোটটা তো তোমাদের দিয়ে দেবো, ওখান থেকে লেখো। দেখো কমপ্লিট ডেমো ডায়াগ্রামটা টান দিকে দেখো, যে কটা আমার মেটালের অরবিটাল আছে, মেটালের অরবিটাল গুলোকে অ্যাকচুয়ালি আমি এরকম ভাবে দেখিয়েছি, কারণ এটা আমরা কোঅর্ডিনেশনে পড়িয়েছিলাম যে একটা থাকলে আমরা A1G দেখাই, 3টে থাকলে T1 U, আর 2টো থাকলে আমরা EG দেখাই। এটা আমরা তোমাদের অলরেডি তখন বলেছিলাম যে কেন এই স্প্লিটিং গুলো আমরা করি, যে 6টা অরবিটালটাকে আমরা ভাঙবো কিভাবে, 1 3 2 করি। 5টা থাকলে আমরা কিভাবে ভাঙি, 3 2 করি। সেরকম ভাবে যখন 6টা আছে আমরা 1 3 2 করি, আর সেই হিসেবে আমরা A1G T1 U আর EG করেছি। আর সেখান থেকে আমরা কি পাবো, দেখো 3টে আমরা মলিকুলার অরবিটাল পাবো, বন্ডিং অরবিটাল। দেখো সেই 3টে বন্ডিং অরবিটাল আমরা লিখেছি A1G T1 U আর EG, যে 3টে নিচে আসছে। 1 মিনিট একটু হোল্ড করো। এই যে এই 3টে আমার অ্যাটমিক অরবিটাল ছিল লিগ্যান্ডসের, সেখান থেকে গিয়ে আসছে 3টে বন্ডিং অরবিটাল, মলিকুলার অরবিটাল আসছে, বন্ডিং অরবিটাল এমোতে এলো। আচ্ছা, এরপরে দেখো বাকি যে দুটো আমি দেখেছি সেটাই হচ্ছে T2G আর EG। এবার দেখো এইখানে লেখাটা পরিষ্কার আছে, যদি মানে এটা করো তখন দেখে নেবে যে ফর এক্সাম্পল ইন কেস অফ MCO6 দ্য স্ট্রং সিগমা ডোনার এবিলিটি অফ কার্বন মনোক্সাইড রেইজেস দ্য এনার্জি অফ EG স্টার। কেন? কারণ এখানে আমরা যদি লিগ্যান্ডের এইগুলো সিগমা ডোনার হয়, তাহলে আমরা দেখো কোঅর্ডিনেশন কম্পাউন্ডসে পড়েছিলাম, সিগমা ডোনার যদি হয় তাহলে অ্যাকচুয়ালি EG স্টারটা আরো ওপরে চলে যায়, EG স্টারটা আরো বেশি ওপরে চলে যায় এর ইন্টারাকশনের জন্য। আর যদি এখানে দেখো পাই অ্যাকসেপ্টার এবিলিটি থাকে,
তাহলে T2G টা দেখো এখানে কি আছে, T2G টা ফার্দার বন্ডিং অরবিটাল মানে আরো লোয়ার হয়। আবার এইখানে যে লিগ্যান্ডগুলো সেটা যদি CO6 হয়েই থাকে, তাহলে সেই সিগমা ডোনারের জন্য ইজিটাকে কি হচ্ছে আরো উপরে তুলে দিচ্ছে। আর T2G কে তাহলে কি করবে, এই বন্ডিং এ পার্টিসিপেট করছে কারণ পাই অ্যাকসেপ্টটা, তাহলে T2G কে কি করবে আরো নিচে নামিয়ে দেবে। তাহলে নিচে নামিয়ে দিলে কি হবে, ইজি আর T2G-র মধ্যে গ্যাপ অনেক বাড়বে এবং এ তুলনামূলকভাবে একটা কি হবে, লো স্পিন কমপ্লেক্স ফর্ম করতে চাইবে, কারণ T2G বন্ডিং এ হয়ে গেছে আর ইজি হাইলি অ্যান্টি বন্ডিং হচ্ছে এবং 18 ইলেকট্রন করানোর জন্য একটা এফেক্টিভ অ্যারেঞ্জমেন্ট তৈরি করছে। ক্লিয়ার হয়েছে? এটা হচ্ছে কমপ্লিট এমও। যদিও কমপ্লিট এমও মানে কি, অক্টাহেড্রাল কমপ্লেক্স সিগমা টাইপ। আমরা কিন্তু এরকম বলিনি যে এখানে পাই বন্ডিং ইন্টারাকশন আছে, আমরা শুধুমাত্র সিগমা অনলি ইন্টারাকশন দেখিয়েছি। ক্লিয়ার হয়েছে? এইখানে আমি বলবো যে তোমরা করবে, এখানে যে লিখে দিচ্ছি এখানে যে ফর এটা দেখবে কোঅর্ডিনেশন কম্পাউন্ডসে আছে। যদি পাই ইন্টারাকশনটা দেখতে চাও তাহলে দেখবে কোঅর্ডিনেশন কম্পাউন্ডস এটা দেখানো আছে। আমরা কোঅর্ডিনেশন কম্পাউন্ডস যখন পড়েছিলাম তখন আমরা দেখিয়েছিলাম যে সিগমা অনলি যখন ডোনার হচ্ছে তখন ইজির সাথে কি ধরনের ইন্টারাকশন হচ্ছে, আর পাই অ্যাকসেপ্টেন্স যখন হচ্ছে অথবা পাই অ্যাকসেপ্টার হিসেবে যখন কাজ করছে কোনো লিগ্যান্ড তখন কি ধরনের ইন্টারাকশন হচ্ছে। এটা কোঅর্ডিনেশন কম্পাউন্ডসে দেখানো আছে, সেখান থেকে একবার ফলো করবে। ঠিক আছে? হ্যাঁ স্যার। ওকে। আচ্ছা, এরপরে দেখো আমরা আইআর স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি সবকিছু করেছি, এরপরে একটা করে কোশ্চেন অ্যান্সার আমরা করব মানে আইআর স্ট্রেচিং ফ্রিকোয়েন্সির ওপরে। দেখো প্রথম কোশ্চেনটা আমরা যেটা লিখেছি এটা নোট করবে তোমরা। CO স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি ফর টাইটেনিয়াম CO6 2-, ভ্যানাডিয়াম CO6 2-, ক্রোমিয়াম CO6 আর Mn CO6 প্লাস, তাদের অ্যাকচুয়ালি CO স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি গুলো দেওয়া আছে 1748, 1858, 1984 and 2094 সেন্টিমিটার ইনভার্স রেসপেক্টিভলি। এক্সপ্লেন। এটা অপূর্ব বলো দেখি, অপূর্ব বলো দেখি কেন হচ্ছে। তাহলে ব্যাক বন্ডিংটা বেশি হবে, তাহলে একটা ওভারঅল ট্রেন্ড দেখো তাহলে এখানে, যে যত আমার নেগেটিভ চার্জ ইলেকট্রন ডেন্সিটি বাড়ছে তত কি হচ্ছে, তত মেটাল টু কার্বনিল বাইপ্যাক বন্ডিং বাড়বে। যত মেটাল টু কার্বনিল বাইপ্যাক বন্ডিং বাড়বে তত কিন্তু মেটাল কার্বনিল বন্ড অথবা মেটাল কার্বন বন্ডটা স্ট্রং হবে, কিন্তু কার্বনিলের নিজস্ব যে বন্ড স্ট্রেংথ সেটা উইক হচ্ছে, কারণ কার্বনিলের পাই স্টারে অ্যাকসেপ্ট করছে ইলেকট্রনটা। তাই কার্বনিলের স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি তুলনামূলকভাবে তত কমতে শুরু করবে। তাই যত মেটালের ইলেকট্রন ডেন্সিটি বাড়বে তত মেটাল কার্বনিল পাইব্যাক বন্ডিং বাড়বে, তত কার্বনিলের স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি কমার কথা। আর এই অর্ডারটা প্রায় সেম আছে, তাই তো? তো নেক্সট কোশ্চেনটা দেখো, among silver CO whole n plus and Fe CO whole n plus, which one will have greater CO stretching frequency than free CO? ফ্রি CO থেকে বলা হয়েছে যে সিলভারের কার্বনিল কমপ্লেক্স আর আয়রনের কার্বনিল কমপ্লেক্স যেটা হচ্ছে মোনো ক্যাটায়ন আছে এরা, তাদের মধ্যে কার অ্যাকচুয়ালি CO স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি ফ্রি CO থেকে বেশি হবে সেইটা জিজ্ঞাসা করেছে। অ্যান্ড মানে কারণ তো অবশ্যই দিতে হবে। আচ্ছা, এটা বলো দেখি, কৌশিক বলো দেখি, ট্রাই করো। একটা কাজ করো, এইখানে এনটা দিও না, শুধুমাত্র AgCO রাখো, ঠিক আছে? আর FeCO রাখো, এনটা দিও না। এই কোশ্চেনটা জেনারেলি এইরকম হবে যে AgCO অল ওভার প্লাস আর FeCO অল ওভার প্লাস, এই দুটোর ক্ষেত্রে নিউ বার সিওটা হচ্ছে অ্যারাউন্ড 2204 সেন্টিমিটার ইনভার্স, whereas ফ্রি সিওর ক্ষেত্রে নিউ বার সিওটা হচ্ছে অ্যারাউন্ড 2143 সেন্টিমিটার ইনভার্স। এটাকে এক্সপ্লেন করো। মেনলি কোশ্চেনগুলো এইরকম হবে। নেক্সট কোশ্চেনে যাচ্ছি। নেক্সট কোশ্চেনটা দেখবে, কার্বনিল স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি ফর CrCO6
molybdenum CO6 and tungsten CO6 are 2000, 1984 and 1960 centimeter inverse respectively. আর মেটাল কার্বনিল বন্ড ডিসোসিয়েশন এনার্জি বিডি মানে বন্ড ডিসোসিয়েশন এনার্জি কিলোজুল পার মোলের রেসপেক্টে দেওয়া হয়েছে 27, 36 and 47.2 রেসপেক্টিভলি। এটাকে এক্সপ্লেন করতে বলা হয়েছে। এটা পারবে। এই যে তিনটে কম্পাউন্ড দিয়েছি, এখানে আমি যদি এখানে একটা মাইনাস, একটা নিউট্রাল আর একটা প্লাস রাখতাম তাহলে কেসটা ডিফারেন্ট। কেন? কারণ সেখানে ইলেকট্রন ডেন্সিটিটাই চেঞ্জ হয়ে গেছে। যে নেগেটিভ চার্জটা থাকবে সেখানে মোল ইলেকট্রন ডেন্সিটি নিউট্রাল থাকছে, আর পজিটিভ চার্জে আমার ইলেকট্রন ডেন্সিটি কমে গেল। তাহলে সেখানে অ্যাকচুয়ালি প্রিডমিনেন্ট ফ্যাক্টর কোনগুলো? চার্জ ডেন্সিটি। তাই সেক্ষেত্রে আমরা এইসব এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ, ডিফিউজনেস এগুলো আনার কোনো দরকার নেই। এখানে কি আছে? এখানে তিনটেই নিউট্রাল। এখানে তিনটেই যদি নিউট্রাল থাকে তাহলে এক্ষেত্রে আমরা কম্প্যারিজনটা কি করে করব? এখানে তো ইলেকট্রন ডেন্সিটি হিসেবে আলাদা, মানে ওভারঅল কমপ্লেক্সের সেটা তো প্রায় সেম, কারণ এখানে কোনো প্লাস চার্জ নেগেটিভ চার্জ এখানে আলাদা কিছু নেই, তিনটেই নিউট্রাল আছে। তাই সেক্ষেত্রে আমরা কি বলছি? সেক্ষেত্রে আমরা বলছি যে ওপর থেকে যখন আমরা নিচে যাচ্ছি তখন এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বাড়ছে। এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বাড়ার জন্য কি হচ্ছে? সিগমা ডোনেশনটা বেশি হচ্ছে, কার্বনিলের সিগমা ডোনেশন। তাহলে এখন তোমরা ভাবতে পারো, আচ্ছা কার্বনিলের যদি সিগমা ডোনেশন এখানে তাহলে বেশি হয়, তাহলে এক্ষেত্রে আমার কার্বনের স্ট্রেচিং ফ্রিকোয়েন্সিটা বেড়ে যাওয়ার কথা, তাই না? কারণ শুধুমাত্র সিগমা ডোনেশন তা নয়, এটাই ভাবার। শুধুমাত্র কার্বনিলের সিগমা ডোনেশনটা হয়ে ওখানেই কম্পাউন্ডটা থেমে যেত যদি কম্পাউন্ডটার অল ওভার চার্জ প্লাস থাকতো। কারণ অল ওভার চার্জ যদি প্লাস থাকতো তাহলে মেটালের ইলেকট্রন ডেন্সিটি কি হতো? কম হতো। তাই শুধুমাত্র কার্বনিল টু মেটালের এই যে সিগমা বন্ডের ক্যারেক্টারটা এই অবধি মানে শুধুমাত্র সিগমা বন্ড ডোনেশনটা হয়ে ওখানে থেমে যেত অল ওভার চার্জটা প্লাস হলে, কিন্তু তা তো নয়, এখানে অল ওভার চার্জটা নিউট্রাল। তাই কার্বনিল যদি সিগমা ডোনেশন বেশি পরিমাণে এক্ষেত্রে করে তাহলে মেটালের যে ইনক্রিজড ইলেকট্রন ডেন্সিটি হচ্ছে সেটা সে কি করবে? সেটা ততটাই সে বেশি পরিমাণে পাইব্যাক ডোনেশনে যাবে। যদি সে পজিটিভ চার্জ অল ওভার থাকতো তাহলে কিন্তু তার ক্ষেত্রে পাইব্যাক ডোনেশন কম হতো, কারণ যদি অল ওভার পজিটিভ চার্জ থাকতো তাহলে মেটালটা অ্যাকচুয়ালি ইলেকট্রন ডেফিসিয়েন্ট সেক্ষেত্রে, কিন্তু নিউট্রালের ক্ষেত্রে মেটালটা কিন্তু ইলেকট্রন ডেফিসিয়েন্ট নয়। তাই কার্বনিল নিউট্রালের ক্ষেত্রে যতটা পরিমাণে পাইব্যাক সিগমা ডোনেশন করছে ততটাই কিন্তু মেটালটা আবার কার্বনিলকে পাইব্যাক ডোনেশন করে দিতে পারবে। কিন্তু যদি অল ওভার চার্জ প্লাস থাকে থাকতো তাহলে কার্বনিল যতটা পরিমাণে সিগমা ডোনেশন করছে ততটা কিন্তু পাইব্যাক ডোনেশনে কখনোই যাবে না, কারণ সে তো অলরেডি পজিটিভ চার্জড। অলরেডি পজিটিভ চার্জ মানে মেটালটা ইলেকট্রন ডেফিসিয়েন্ট। তাই মেটালের ইলেকট্রন ডেফিসিয়েন্সিটা মিটছে যখন কার্বনিল সিগমা ডোনেশন করছে। এবার যদি সে ততটাই আবার পাইব্যাক বন্ডিং এ চলে যায় তাহলে তো আবার ইলেকট্রন ডেফিসিয়েন্ট হয়ে গেল। তাই সেক্ষেত্রে সে ততটা পাইব্যাক ডোনেশনে যাবে না, কিন্তু এক্ষেত্রে যাবে। তাই এক্ষেত্রে সিনার্জিস্টিক এফেক্টটা খুব বেশি ইম্পর্টেন্ট, যেহেতু সে নিউট্রাল। কারণ যতটা সিগমা ডোনেশন কার্বনিল করছে ততটাই পাইব্যাক ডোনেশন আমার মেটালটা করবে। তাই ওপর থেকে যত নিচে যাচ্ছে তত আমার এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বাড়ছে। এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ যদি বাড়ে ততটাই কি হবে? মেটাল কার্বনিল থেকে মেটালের কি হবে? সিগমা ডোনেশন বেশি হবে, কারণ মেটালটা নিতে চাইবে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বেশি হওয়ার জন্য। তত ইলেকট্রন ডেন্সিটি বাড়ছে, ততটাই কি হবে? মেটাল টু কার্বনিল আবার পাই ব্যাক ডোনেশন বাড়বে। এটাই হচ্ছে আমার সিনার্জিস্টিক এফেক্ট। আর এই সিনার্জিস্টিক এফেক্টের জন্যই আমার কি হবে? কার্বনিলের স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি যত আমি গ্রুপের ওপর থেকে নিচের দিকে যাব আমার কমতে থাকবে এবং মেটাল কার্বনিল বন্ডটা তুলনামূলকভাবে তত বেশি স্ট্রং হবে। তাহলে দুটো কারণ, এক হচ্ছে এখানে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ, আর সেকেন্ড একটা কারণ আমরা বলছিলাম সেটা হচ্ছে তোমার ডিফিউজনেস। যত ওপর থেকে আমরা নিচে যাচ্ছি তত কিন্তু মেটাল অরবিটালের ডিফিউজনেস বাড়ছে। ডিফিউজনেস মানে কি? মানে কম্প্যাক্টনেস নেই, মানে আউটার ইলেকট্রনস গুলো ছড়িয়ে ছিটিয়ে আছে, ইলেকট্রন ডেন্সিটিটা ছড়িয়ে ছিটিয়ে আছে। যত ছড়িয়ে ছিটিয়ে থাকবে তত কি হবে? তত ডোনেশন করতে পারবে। যদি কম্প্যাক্ট থাকে মানে নিউক্লিয়াসের সাথে অ্যাট্রাকশন বেশি থাকে তত কম্প্যাক্টনেস বাড়ছে, ততটা কিন্তু বেশি পরিমাণে সে দিতে চাইবে না, ইলেকট্রনটাকে হোল্ড করতে চাইবে, ইলেকট্রন ডেন্সিটিটাকে হোল্ড করতে চাইবে। কিন্তু যত ডিফিউজনেস বাড়বে তত অ্যাকচুয়ালি কি হবে? পাই ব্যাক বন্ডিং এ পার্টিসিপেট করতে চাইবে। তাই যত উপর থেকে নিচে যাচ্ছে ডিফিউজনেস বাড়ছে, পাই ব্যাক বন্ডিংও বাড়ছে এবং কার্বনিল স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি সেক্ষেত্রে কমে যাচ্ছে, আর মেটাল কার্বনিল বন্ডটা ততটা বেশি পরিমাণে স্ট্রং হচ্ছে। ক্লিয়ার হয়েছে এবারে? হ্যাঁ স্যার। স্যার তাহলে দেখো নেক্সট কোশ্চেন একটা দিই। নেক্সট কোশ্চেনে দেখো কি আছে? এক্সপ্লেন সিও স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি অর্ডার X3SI, SI মানে সিলিকন, তারপরে আছে দেখো কোবাল্ট, CO হোল 3, আর যেখানে এক্সটা হচ্ছে হ্যালাইডস, ফ্লুরিন, ক্লোরিন আর ব্রোমিন নেগেটিভ।
তাহলে আমি আরেকবার বলছি দেখো, যে যখন অ্যাকচুয়ালি ইলেকট্রোনেগেটিভ সাবস্টিটুয়েন্টস মানে এক্স মনে করো ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, এর মধ্যে কি ফ্লুরিন বেশি পরিমাণে ইলেকট্রোনেগেটিভ, তাহলে যখন কোনো ইলেকট্রোনেগেটিভ সাবস্টিটিউয়েন্ট অ্যাকচুয়ালি সিলিকনের সাথে অ্যাটাচ, তাহলে সিলিকন সেন্টারটা কি হচ্ছে, ইলেকট্রন ডেফিসিয়েন্সি হচ্ছে, অথবা বলতে পারো সিম্পল পজিটিভ চার্জ ইলেকট্রন ডেন্সিটি সিলিকনের মাথায় তৈরি হচ্ছে। আর এই পজিটিভ চার্জ ইলেকট্রন ডেন্সিটি যদি সিলিকনের মাথায় তৈরি হয়, তাহলে এর মধ্যে কি হবে, পাই অ্যাকসেপ্টেন্স বাড়বে, তাই তো? কারণ সিলিকনের কি আছে, সিলিকনের ভ্যাকেন্ট অরবিটাল আছে, তাই ওই গ্রুপটার কি হবে, পাই অ্যাকসেপ্টেন্স ক্যারেক্টার বাড়বে। আর যত অ্যাকচুয়ালি সিলিকনের পাই অ্যাকসেপ্টেন্স ক্যারেক্টার বাড়বে, তত কি হবে, কোবাল্ট টু কার্বনিল যে পাই ব্যাক বন্ডিং সেটা হ্যাম্পার হবে। কারণ কোবাল্টের উপর যে ইলেকট্রন ডেন্সিটি ক্রিয়েট হচ্ছে, যেটা কিনা কোবাল্ট টু কার্বনিল পাই ব্যাক বন্ডিং হতো, সেইটা কিছুটা পরিমাণে হ্যাম্পার হচ্ছে। কেন? কারণ সেই ইলেকট্রন ডেন্সিটির কি হচ্ছে, সিলিকনটা টানছে, তাই কোবাল্ট টু কার্বনিল পাই ব্যাক বন্ডিংটা হ্যাম্পার হচ্ছে। আর কোবাল্ট টু কার্বনিল যদি পাই ব্যাক বন্ডিং হ্যাম্পার হয়, তাহলে কি হবে, কোবাল্ট কার্বনিল মেটাল বন্ড যেটা, সেটা আমার উইক হবে, কিন্তু কার্বনিলের স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি বেড়ে যাবে। তাহলে কার্বনিলের স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি কখন বাড়ছে, যখন এক্সটা ফ্লুরিন হবে। কার্বনিলের স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি তুলনামূলকভাবে বেশি থাকবে যখন এক্সটা ব্রোমিন হবে। আচ্ছা, এর করসপন্ডিং ওই জন্য আমি একটা এমনি পিক্টোরিয়াল ডায়াগ্রাম আঁকছি, এটা এমনি তোমরা এঁকে রেখো, যে তিনটে সিলিকনের সাথে তিনটে এক্স আছে, এটা হচ্ছে আমার ভ্যাকেন্ট অরবিটাল সিলিকনের, আর তার সাথে আমরা কি করেছি, সিও হোল 3 করেছি। তাহলে এখানে দেখো, এখানে কি হচ্ছে, যে এইটা যদি বেশি হয়, এটা যদি আমার বেশি পরিমাণে হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে, 1 মিনিট একটু হোল্ড করো। ওটা যদি বেশি পরিমাণে হয়, তাহলে কি হবে, এটা লেস হবে। দেখো, বুঝতে পেরেছো তো? Yes, sir. আচ্ছা, নেক্সট একটা কোশ্চেন দিচ্ছি, দেখো এই কোশ্চেনটা তোমরা ট্রাই করো। সিও স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি অর্ডার বিটুইন এমও মলিবডেনাম PF3 হোল 3, মানে তিনটে PF3 লিগ্যান্ড আছে আর তিনটে কার্বনিল লিগ্যান্ড আছে, আর তার সাথে একই একটা কমপ্লেক্সের কম্প্যারিজন দিচ্ছি একই ধরনের, সেটা হচ্ছে PF3 রিপ্লেসমেন্টে PMe3 আছে, বাকিটা সেম। মানে অল ওভার বলতে গেলে কি, PF3 ইটসেলফ একটা মাইনাস আই এফেক্ট তোমার আছে এখানে, কারণ ফ্লুরিন এখানে ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, তাহলে PF3 অল ওভার মাইনাস আই এফেক্টের জন্য মলিবডেনামের উপরে ইলেকট্রন ডেন্সিটি কমছে, মলিবডেনাম টু কার্বনিল আমার পাই ব্যাক বন্ডিং কমছে। এই ছাড়া আর একটা জিনিস কি হচ্ছে, PF3 ইটসেলফ একটা পাই অ্যাসিডিক লিগ্যান্ড, তাহলে PF3 যদি ইটসেলফ একটা পাই অ্যাসিডিক লিগ্যান্ড হয়, তাহলে মলিবডেনাম টু PF3 তো একটা পাই ব্যাক বন্ডিং হতে পারে, তাই সেক্ষেত্রে মলিবডেনাম টু কার্বনিল যে পাই ব্যাক বন্ডিং সেটা হ্যাম্পার হচ্ছে। আর মলিবডেনাম টু কার্বনিল যদি পাই ব্যাক বন্ডিং হ্যাম্পার হয়, তাহলে মলিবডেনাম কার্বনিলের বন্ড উইক হচ্ছে, কিন্তু কার্বনিলের স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি বাড়ছে। তাহলে PMe3 এর ক্ষেত্রে কি হচ্ছে, PMe3 এর ক্ষেত্রে কিন্তু এইরকম মাইনাস আই এফেক্ট কাজ করছে না। কেন? কারণ মিথাইল গ্রুপ গুলো তো প্লাস আই এফেক্টিং গ্রুপ, মিথাইলের প্লাস আই এফেক্ট আছে, আর এক্ষেত্রে তাহলে প্লাস আই এফেক্ট থাকার জন্য কি হচ্ছে, PMe3 এখানে কিন্তু পাই অ্যাসিডিক লিগ্যান্ড হিসেবে বিহেভ করছে না, তাই এক্ষেত্রে মলিবডেনামের যে ইলেকট্রন ডেন্সিটি সেটা কিন্তু কার্বনিলের উপরে পাই ব্যাক বন্ডিং হিসেবে বিহেভ করতে পারছে। তাহলে মলিবডেনাম টু কার্বনিল এখানে পাই ব্যাক বন্ডিং যেহেতু হচ্ছে, তাই কার্বনিলের স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি এক্ষেত্রে কম হবে রাদার দ্যান ইন কেস অফ PF3, কারণ PF3 সেক্ষেত্রে পাই অ্যাসিডিক লিগ্যান্ড হিসেবে বিহেভ করতে পারছে ডিউ টু দ্য প্রেজেন্স অফ দিস ফ্লুরিন লিগ্যান্ডস হুইচ ইজ অ্যাক্টিং অ্যাজ দ্য মাইনাস আই এফেক্ট। ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছো? Yes, sir. আচ্ছা, নেক্সট কোশ্চেনটা দেখো, আমরা বলেছি এক্সপ্লেন সিও স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি অর্ডার বিটুইন টার্মিনাল কার্বনিল, μ2 কার্বনিল অ্যান্ড μ3 ব্রিজিং কার্বনিলস। এটা আগের দিনই আমরা পড়েছি, তাই না? দেখো, টার্মিনাল কার্বনিল 1850 থেকে 2125, এইটা হচ্ছে তোমার ওই 1860 বা 50 আমরা লিখেছিলাম আগের দিন। এটা কোশ্চেনে 1700 লেখা আছে, আমরা 1750 করেছি, একই রকম প্রায়। আর এটা হচ্ছে 1700 নিচে, যেটা হচ্ছে তোমার μ3 ব্রিজড। এটা তো আগের দিন আমরা পড়েছি। এখানে শুধুমাত্র কারণটা জানতে চেয়েছে, তাহলে কারণটা কেন, এখানে স্ট্রেচিং ফ্রিকোয়েন্সিটা দিয়ে দিচ্ছে এবং তোমাকে এক্সপ্লেন করতে বলেছে কেন টার্মিনালটা বেশি, কেন μ2 তার থেকে কম, কেন μ3 তার থেকে কম। দেখো, মেটাল কার্বনিল কমপ্লেক্সের মেন ক্যারেক্টারিস্টিক্স কি, কার্বনিল থেকে মেটালের হচ্ছে আমার সিগমা বন্ডিং হচ্ছে এবং মেটাল টু কার্বনিল পাই ব্যাক বন্ডিং হচ্ছে, এটা তো আমরা শিখেছি। তাহলে একটা কার্বনিলের মাথার টোটাল যে ইলেকট্রন ডেন্সিটি সেটা তো সেম একটা কার্বনিলের। এবার ভাবো যে এটা যখন আমার এক্ষেত্রে দুটো মেটাল বা তিনটে মেটাল চলে আসছে, সেক্ষেত্রে কি হবে, কার্বনিল টু মেটাল ইলেকট্রন ডেন্সিটি মানে সিগমা ডোনেশন তো হলোই, অসুবিধা নেই।
কিন্তু প্রবলেমটা কি হলো, ওই যে ইলেকট্রন ডেন্সিটিটা মেটালের ওপর গেল, সেটা একটা হোক, দুটো হোক, তিনটে হোক, যাই হোক, কিন্তু একটা মেটালের প্রেজেন্সে যে পরিমাণ পাই ব্যাক বন্ডিংটা হবে, দুটো মেটালের ক্ষেত্রে সেই তার থেকে তুলনামূলক বেশি পাই ব্যাক বন্ডিং হবে মেটাল টু কার্বনিল। তিনটে মেটাল থাকলে কি হবে, মেটাল টু কার্বনিল পাই ব্যাক বন্ডিংটা আরো বেশি হবে। তাহলে যত নাম্বার অফ মেটাল অ্যাটমস আমার বাড়বে, তত মেটাল টু কার্বনিল পাই ব্যাক বন্ডিং বাড়বে। যত মেটাল টু কার্বনিল পাই ব্যাক বন্ডিং বাড়বে, তত মেটাল কার্বন বন্ডটা স্ট্রং হবে এবং কার্বনিলের স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি অথবা কার্বনিলের বন্ডটাও উইক হচ্ছে, আর কার্বনিলের স্ট্রেচিং ফ্রিকোয়েন্সিও ধীরে ধীরে কমতে থাকবে। তাহলে নাম্বার অফ মেটাল বন্ডস যত কার্বনিলের সাথে লিঙ্কড থাকবে, মানে যত নাম্বার অফ কার্বন মেটাল অ্যাটমস লিঙ্কড উইথ কার্বনিল এটা বাড়তে থাকবে, তত কিন্তু কার্বনিলের স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি আমার কমতে থাকবে। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এরপরে একটা কোশ্চেন আছে, দেখবে এই কোশ্চেনটা ভালো কোশ্চেন, এটা ট্রাই করো। দেখো একটা কমপ্লেক্স আছে, লিথিয়াম আছে, তিনটে কোবাল্ট আছে, CO3 আছে, আর CO10 10খানা কার্বনিল আছে। এগুলো সাবস্ক্রিপ্টে লেখা উচিত ছিল, সাবস্ক্রিপ্টে আসেনি, মানে CO3 CO10 একটুখানি বুঝে নেবে। লেখা আছে দেখো, এক্সিবিটস 3 ডিস্টিংক্ট টাইপস অফ নিউবার CO, মানে তিনটে ধরনের নিউবার CO আছে ইন দ্য রিজিয়ন 1880 থেকে 2000 সেন্টিমিটার ইনভার্স আছে। এটা 1880 হয়ে গেছে, 1 মিনিট, এটা 2080 হবে, হ্যাঁ 2080 হবে। এটা হবে 2080 থেকে 2000 সেন্টিমিটার ইনভার্স। একটা আছে 1850 সেন্টিমিটার ইনভার্সে, আর এক ধরনের সিও আছে 1600 সেন্টিমিটার ইনভার্সে। এটাকে এক্সপ্লেন করতে বলা আছে। এটাকে বলা হয়েছে এক্সপ্লেন করতে। স্যার একটা তো মানে মিউটু দেখো, আইআর স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি অ্যাকচুয়ালি যেরকম স্পেকট্রাটা হয় সেটা হচ্ছে এইরকম স্পেকট্রা দেখা যায়। তোমরা যখন আইআর স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি পড়বে তখন দেখতে পাবে। আর বাঁ দিক থেকে ডান দিকে অ্যাকচুয়ালি এর রিজিয়নটা থাকে, মানে বাঁ দিক থেকে ডান দিকে অ্যাকচুয়ালি তোমার স্কেলটা থাকে। তাহলে স্কেলটা যেরকম ভাবে হবে, তাহলে সেটা কিরকম হবে, মনে করো এটা আসছে আমার 1600 থেকে 1800 এলো, এটা মনে করো এলো 1850, এটা মনে করো এলো তোমার ওই 2080 থেকে মনে করো 2000, এটা এলো। তাহলে এখানে আমাদের কি বলেছে, এখানে আমরা বলছে যে হিয়ার three distinct type of কার্বনিলস আর প্রেজেন্ট। এখানে তিন ধরনের আছে, তিন ধরনের। তাহলে সেগুলো কি কি হতে পারে দেখো, একটা হচ্ছে টার্মিনাল, একটা হচ্ছে μ2CO, আর একটা আছে সেটা হচ্ছে μ3CO। এই যে টার্মিনাল কার্বনিল সেটা তাহলে কোথায় আছে, সেটা হচ্ছে 2080 থেকে আমার 2000 সেন্টিমিটার ইনভার্স, এটাকে আমরা টার্মিনাল বলবো। তারপরেরটাকে আমরা কি বলবো, তারপরেরটাকেই আমরা বলছি μ2, আর তারপরেরটাকে তাহলে আমরা কি বলবো, μ3। এখানে স্ট্রাকচারটার কিন্তু কোনো প্রয়োজন নেই, এখানে স্ট্রাকচার দেখানোর কোনো প্রয়োজন নেই। আচ্ছা, এরপরে আমরা একটা নতুন পার্ট শিখবো, সেটা হচ্ছে মেটাল বেসিসিটি অফ কার্বনিলেট অ্যানায়ন্স। দেখো আমরা যেগুলো পড়ছি সেগুলো মেনলি তো মেটাল কার্বনিল কম্পাউন্ডস, আর মেটাল কার্বনিল কম্পাউন্ডস এর স্টেবিলিটিটাও আমরা করসপন্ডিং আমরা মোটামুটি বুঝতে পেরেছি যে কিরকম ভাবে স্টেবল হবে, সেটাও আমরা বুঝতে পারছি। তাহলে করসপন্ডিং দেখো অ্যাসিডিটি বা বেসিসিটি আমরা বার করতে পারি। আমি জাস্ট একটা সিম্পল মনে করো একটা এক্সাম্পল বলছি, যে HCO হোল 4 মনে করো। তাহলে মনে করো এটাকে আমি A দিলাম, যদি এটা আমার অ্যাসিডিটি দেখায়, অথবা মনে করো এটা অ্যাজ অ্যান অ্যাসিড সাবস্টেন্স এই হিসেবে যদি বিহেভ করে, তাহলে এটা কিরকম দেখতে হবে, H প্লাসটা রিলিজ করবে, আর CO হোল 4 মাইনাস এটা তৈরি হবে, এর করসপন্ডিং একটা অ্যানায়ন, এটাকে আমি B নাম দিচ্ছি। আচ্ছা, এবার বলো তো HCO হোল 4 এর অ্যাসিডিটিকে বা কোনো একটা অ্যাসিডিক সাবস্টেন্স কতটা বেশি অ্যাসিডিক সেটা আমরা কিরকম ভাবে বার করি, কে কতটা বেশি অ্যাসিডিক সেটা কিরকম ভাবে বার করি। আইদার আমরা দেখতে চাই যে হাইড্রোজেনটা কতটা বেশি, মানে যার সাথে হাইড্রোজেনটা অ্যাটাচড তাদের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্সটা কতটা বেশি, অথবা হাইড্রোজেনটা কত বেশি পোলার, এইটা আমরা দেখতে চাই যে বন্ডটা কতটা বেশি পোলার। অথবা সহজ উপায় কি, সহজ উপায় আমরা দেখি যে তার করসপন্ডিং ওই অ্যাসিডের করসপন্ডিং কনজুগেট বেসটা কতটা বেশি স্টেবল। কনজুগেট বেসের স্টেবিলিটির উপর নির্ভর করে আমরা অ্যাকচুয়ালি অ্যাসিডিটির সিকোয়েন্স বার করি। তাহলে এক্ষেত্রেও আমরা তাই করব, যদি এটা
কে আমাদের স্ট্রং অ্যাসিড বলতে হয়, তাহলে আমরা দেখতে চাইবো যে এর অ্যাকচুয়ালি করসপন্ডিং কনজুগেট বেসটা আদৌ স্টেবল কি স্টেবল নয়। এবার দেখো এর করসপন্ডিং কনজুগেট বেস যদি আমরা দেখি, আমরা এইচ প্লাসটাকে রিলিজ করে বাকিটাকে রাখলাম COCO4 মাইনাস। এখানে কোবাল্টের দেখো, কোবাল্টের কখানা ডি ইলেকট্রনস, কোবাল্টের করসপন্ডিং ডি ইলেকট্রনস হচ্ছে 9টা, আর তার সাথে আবার একটা মাইনাস চার্জ আছে। তাহলে আমরা কি এখানে বলতে পারি না যে কোবাল্ট টু কার্বনিল অথবা মেটাল টু কার্বনিল যে পাই ব্যাক বন্ডিংটা হবে সেটা এক্সটেন্সিভ পাই ব্যাক বন্ডিং হবে। আর এক্সটেন্সিভ যদি পাই ব্যাক বন্ডিং হয় তাহলে মেটাল কার্বনিল বন্ডগুলো অনেক বেশি স্ট্রং হলো, আর মেটাল কার্বনিল বন্ড স্ট্রং হওয়া মানেই তো করসপন্ডিং কনজুগেট বেসটা স্ট্রং হওয়া। কারণ কার্বনিলের স্ট্রেচিং ফ্রিকোয়েন্সিটা কমলো না বাড়লো তার উপরে নিশ্চয়ই এই কম্পাউন্ডটার কিছুই এসে যাবে না। কম্পাউন্ডটা স্টেবল হবে তখনই যখন মেটাল কার্বনিল বন্ডগুলো স্ট্রং হবে অথবা মেটাল কার্বন বন্ডগুলো স্ট্রং হবে। কারণ মেটালের সাথে যে লিগ্যান্ডগুলো আছে, মেটালের সাথে লিগ্যান্ডগুলোর যদি অ্যাটাচমেন্ট অথবা মেটাল লিগ্যান্ড বন্ডগুলো যদি স্ট্রং হয় তাহলেই তো অল ওভার কমপ্লেক্সটা স্ট্রং হবে। তাহলে এই বি অথবা কনজুগেট বেসটা স্ট্রং হওয়ার মেন ক্রাইটেরিয়া কি? মেন ক্রাইটেরিয়া হচ্ছে কোবাল্টের সাথে কার্বনিল যে বন্ড এগুলো স্ট্রং হবে। আর কোবাল্ট কার্বনিল বন্ড এখানে স্ট্রং হবে কি হবে না? অবশ্যই হবে। কেন? কারণ কোবাল্টের তো ইটসেলফ ইলেকট্রন নখানা ডি ইলেকট্রন, তার সাথে আমরা কি বলছি যে অ্যাডিশনাল নেগেটিভ চার্জ ইলেকট্রন ডেন্সিটি আছে। তাহলে মেটাল কার্বনিল পাই বন্ডটা কি হবে? পাই ব্যাক বন্ডিংটা এক্সটেন্সিভ পাই ব্যাক বন্ডিং হচ্ছে, তার জন্য কি হবে? কার্বনিলের সাথে কোবাল্টের যে এই কনজুগেট বেস সেটা হাইলি স্টেবল হচ্ছে। কনজুগেট বেস যদি হাইলি স্টেবল হয় তাহলে আমরা কি বলবো? এটা একটা স্ট্রং অ্যাসিড হবে, কম্পাউন্ড এ হবে, তাহলে একটা স্ট্রং অ্যাসিড। আমি শর্ট নোট টাইপের লিখে দিচ্ছি যাতে তোমাদের মনে থাকে। দেখো এইখানে আমরা লিখলাম কি, দেখো গ্রেটার নাম্বার অফ ডি ইলেকট্রনস ইন metal center and additional negative charge electron density। এটার জন্য কি হবে? এটার জন্য কি হচ্ছে? গ্রেট কাটা কাটা আসছে। আচ্ছা ঠিক আছে, আমি লিখে নিই তারপরে দেখছি। স্যার কেটে যাচ্ছে। আচ্ছা তাহলে দেখো, এটা যদি গ্রেটার নাম্বার অফ ইলেকট্রনস ইন মেটাল সেন্টার ঠিক আছে। অ্যান্ড অ্যাডিশনাল নেগেটিভ চার্জ ইলেকট্রন ডেন্সিটি, মানে এটা মেটাল সেন্টারের ওপর প্রচুর বেশি পরিমাণে ডি ইলেকট্রন অথবা নেগেটিভ চার্জ ইলেকট্রন ডেন্সিটি যদি থাকে তাহলে কি হবে? দেখো আমি বলতে পারি গ্রেটার মেটাল কার্বনিল পাই ব্যাক বন্ডিং, গ্রেটার মেটাল কার্বনিল পাই ব্যাক বন্ডিং এটা হবে। আর গ্রেটার মেটাল কার্বনিল পাই ব্যাক বন্ডিং যদি হয় তাহলে আমরা বলতে পারি যে গ্রেটার স্টেবিলিটি অফ সিবি দিলাম। সিবি মানে কি? কনজুগেট বেস। গ্রেটার স্টেবিলিটি অফ কনজুগেট বেস মানে কি? এক্সপ্লেনেশন লিখে দিই, তার মানেই হচ্ছে তোমার এক্সপ্লেনেশন অফ স্ট্রং অ্যাসিড, এটা বলতে পারি তো। দেখো আচ্ছা এখানে দেখো একটা জিনিস আমরা একটা কোশ্চেন লিখেছি, দেখো কম্পেয়ার দ্য ব্রনস্টেড অ্যাসিডিটি বিটুইন HCOCO4 H2FeCO4 and HMnCO5। এই কোশ্চেনটা লেখো, এটা হোমওয়ার্ক রইলো, এটা আমি পরের দিন করাবো। এটা HW রইলো, এই কোশ্চেনটা HW রইলো, এটা আপনার প্রায় স্লাইড তো দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখা যাচ্ছে না। এইটা একটা HW দিলাম যে কম্পেয়ার দ্য ব্রনস্টেড অ্যাসিডিটি বিটুইন HCOCO4 H2FeCO4 and HMnCO5। আর যদি তোমাদের সময় থাকে তাহলে আমি লিখিয়ে দেবো এটা, পারবে? দেখো আমি একেবারেই বলেই দিচ্ছি, দেখো আমি এই তিনটেকে নাম দিয়ে দিচ্ছি A B আর C। অ্যান্সারটা বলছি, দেখো A B আর C আমি নাম দিচ্ছি, আমি তিনটেকে ভাঙছি। দেখো A, এখানে B টাকে ভাঙলাম আর এখানে C কে ভাঙলাম। A কে যদি ভাঙি কি হবে? H প্লাস প্লাস CO4 মাইনাস, এটা কি হবে? H প্লাস প্লাস H
CO4 মাইনাস, আর এখানে কি হবে H প্লাস প্লাস MnCO5 অল ওভার, এটা 5 অল ওভার চার্জ মাইনাস। আচ্ছা এবার বলো তো কি মনে হচ্ছে দেখে। আচ্ছা আমি এটাকে নাম দিচ্ছি A প্রাইম, এটাকে নাম দিচ্ছি B প্রাইম, আর এটাকে নাম দিচ্ছি C প্রাইম, মানে ব্রনস্টেড অ্যাসিড গুলো, ঠিক আছে। আচ্ছা তোমরা এবার বলো তো কি হবে এখানে আলটিমেট জিনিসটা, দেখো কি হচ্ছে। স্যার আমরা এপির যদি ক্ষেত্রে একটা হ্যাঁ A প্রাইম B প্রাইম আর C প্রাইম দেখি, তাহলে A প্রাইম দেখো অ্যাকচুয়ালি আমার এটা হচ্ছে D9 সিস্টেম, এটা হচ্ছে D8 সিস্টেম, এটা হচ্ছে D7 সিস্টেম, যেখানে আমরা কনসিডারিং নিউট্রাল অ্যাটম, আমরা নিউট্রাল অ্যাটম কনসিডার করেছি। নিউট্রাল অ্যাটম যদি কনসিডার করি, একটা হচ্ছে D9, একটা হচ্ছে D8, আর একটা হচ্ছে D7 সিস্টেম। এবার ভাবো যত নাম্বার অফ ডি ইলেকট্রনস এখানে বাড়বে তত পাই ব্যাক বন্ডিং বাড়বে, তাহলে CO4 মাইনাসের ক্ষেত্রে পাই ব্যাক বন্ডিং সব থেকে বেশি, আর MnCO5 মাইনাসের ক্ষেত্রে ব্যাক বন্ডিং সব থেকে কম। আর যত পাই ব্যাক বন্ডিং বাড়বে তত মেটাল কার্বনিল বন্ডটাও তত বেশি স্ট্রং হবে, যত মেটাল কার্বনিল বন্ড স্ট্রং হবে তত আমার করসপন্ডিং কনজুগেট বেসের স্টেবিলিটি বাড়ছে, যত কনজুগেট বেসের স্টেবিলিটি বাড়বে ততই তার করসপন্ডিং অ্যাসিডের অ্যাসিডিটি বাড়বে। তাহলে অ্যাসিডিটি অর্ডারটা কি হবে? A গ্রেটার দ্যান B গ্রেটার দ্যান C। ক্লিয়ার হয়েছে তো? আচ্ছা পরে দেখো এই একটা ছোট রিয়াকশন আছে, এগুলো একদম সোজা অ্যাপ্লিকেশন। দেখো একটা CH3I আছে আর MnCO5 মাইনাস, বলতে পারবে কি ধরনের কমপ্লেক্স তৈরি হবে? দেখো যদি এটাকে আমরা এরকম ভাবে ভেঙে লিখি, তাহলে এরকম লিখতে পারি CH3I-টাকে, তাহলে প্লাস MnCO5 যদি মাইনাস হয় তাহলে এটা সিম্পল এখানে নিউক্লিওফিলিক অ্যাটাক করে আইটাকে বার করে দেবে। তাহলে আলটিমেটলি আমার যে প্রোডাক্টটা হবে সেটা কি তৈরি হবে? CH3 হবে এখানে, আর এটা হচ্ছে MnCO5 আসছে, প্লাস কি হবে I মাইনাস। এটার কিন্তু কোনো ওই কমপ্লেক্সটার কিন্তু কোনো চার্জ থাকবে না, কারণ MnCO5 মাইনাস প্রথমেই ছিল, তাই ওটা যখন নিউক্লিওফিল হিসেবে কোনো অ্যাটাক করছে তাই কোনো চার্জ থাকবে না, প্লাস I মাইনাস হিসেবে I মাইনাসটা বেরিয়ে যাবে। ইয়েস স্যার। আচ্ছা দেখো তারপরে একটা কোশ্চেন, দেখো CH3COI প্লাস MnCO5 মাইনাস, একদম সেম জিনিস। এটাকেও যদি আমরা ভাঙি তাহলে এরকম আসবে, দেখো C ডবল বন্ড ও I, এটা হচ্ছে অর্গানোমেটালিক কম্পাউন্ডের অ্যাপ্লিকেশন, এটা আসবে। তাহলে এটাও যদি রিয়াকশনে যায় তাহলে এটা এখানে অ্যাটাক করলো, এটা ঘুরে আবার এখানে ফিরে আসবে আর I মাইনাস বেরোবে। তাহলে আলটিমেট কমপ্লেক্সটা কিরকম দেখতে হবে? CH3 হবে, সিঙ্গেল বন্ড C ডবল বন্ড ও, সিঙ্গেল বন্ড Mn হবে, আর এখানে CO হোল 5 আসবে, প্লাস এখানে কি থাকবে I মাইনাস বেরিয়ে যাবে। না স্যার একটু বাকি আছে। আচ্ছা এবার দেখো লাস্ট একটা রিয়াকশন আছে এইখানে। এই রিয়াকশনটার ক্ষেত্রে কি হবে? দেখো সিম্পল, একদম সিম্পল। এখানে নিউক্লিওফাইল কোনটা? MnCO5 মাইনাস, কারণ এর মধ্যে নেগেটিভ চার্জ রয়েছে। তাহলে এ গিয়ে রেনিয়ামকে অ্যাটাক করবে, আর রেনিয়াম ব্রোমিনের মধ্যে যে বন্ডটা সেটা ব্রেক করবে, ব্রোমাইড বেরিয়ে যাবে। তাহলে আলটিমেট যেটা তৈরি হবে সেটা হচ্ছে MnCO হোল 5। সিওটা কিন্তু আমি ওদিকে লিখবো না, কারণ বন্ডটা দেখাতে গেলে তাহলে আমার সিওর সাথে আসবে, তাই সিওটা আমি বাঁদিক লিখলাম Mn এর। তার সাথে কি থাকবে? রেনিয়াম CO5 প্লাস কি হবে? ব্রোমাইড বেরিয়ে যাবে। আচ্ছা লাস্ট এক্সাম্পল অফ এ অক্সিজেন বন্ডেড কার্বনিল, একটা অক্সিজেন বন্ডেড কার্বনিল আমরা এক্সাম্পল দেখাচ্ছি, এটা লিখে রাখো, মানে এটা এমনি পরীক্ষায় যদি হয় একটা এক্সাম্পল তোমায় মানে দিতে বলতে পারে, তাছাড়া এটার কোনো আর অ্যাপ্লিকেশন নেই। এইটা মানে শুধুমাত্র মেমোরাইজ করতে হবে, এটা কিছু করার নেই, এটা মেমোরাইজ করতে হবে। এইটা দেখো একটা কার্বনিল আছে, কিন্তু এখানে অক্সিজেন বন্ডেড কমপ্লেক্স, এটা হচ্ছে অক্সিজেন বন্ডেড কমপ্লেক্স। মানে কার্বনের জেনারেলি কি হয়, শুধুমাত্র আমার কার্বনের সাথেই বন্ড থাকে, কিন্তু এখানে অক্সিজেনের সাথে বন্ড আছে। সেটা টাংস্টেন তো? হ্যাঁ টাংস্টেন। Okay, so thank you for watching this video, and if you have any doubt regarding the class, just feel to ask us through the website www.nssd.com, or just drop a mail to the
to nhst@gmail.com, or you can directly call or message in the given number. Okay, so once again, thank you.